স্বাগত নিউজ 24 দুপুর 12টার সংবাদে আপনাদের সাথে আছি আমি তাবাসসুম আহমেদ। শুরুতে করোনা ভাইরাস প্রসঙ্গ। দেশে করোনা ভাইরাসের সংক্রমণের দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। দেশের সব জেলায় বাড়ছে নতুন রোগীর সংখ্যা। তবে বরিশাল বিভাগের 6 জেলায় এক সপ্তাহের ব্যবধানে নতুন রোগী শনাক্ত দ্বিগুণের বেশি। রোগী বৃদ্ধি ও শনাক্তের হারে সবচেয়ে এগিয়ে এ বিভাগ। এ অবস্থায় স্বাস্থ্যবিধি মানার জোর তাগিদ দিলেন চিকিৎসকরা। রাহাত খানের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। গেল 7 মার্চ শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা শূন্যের কোটায় নেমে এসেছিল। তবে গেল কয়েকদিন ধরে আবার বেড়েছে রোগীর সংখ্যা। 24 ঘন্টায় শেরে বাংলা মেডিকেলের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে 143 জনের, আর করোনা শনাক্ত হয়েছে 37 জনের। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার 25%, যা গেল সপ্তাহে ছিল 13। করোনার ঊর্ধ্বগতির কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে স্বাস্থ্যবিধি না মানা ও মাস্ক পরার ক্ষেত্রে জনগণের উদাসীনতা। ভুলে থুয়েছি, কিছু কেনাকাটা নিতে ইমার্জেন্সি নিতে এসেছি, দৌড়ে দৌড়ে তো ক্লান্ত হয়ে গেছে, এখন আর মাস্ক পরতে পারি না। এই জন্য এই অবস্থায় দ্বিতীয় ঢেউ মোকাবেলায় হাসপাতালের আইসিইউ শয্যা, অক্সিজেন সিলিন্ডার ও জনবল বাড়ানোর উপর জোর দিয়েছেন সংশ্লিষ্টরা। এবার করোনায় যারা আক্রান্ত হয় তাদের রোগীর যে সিমটম নিয়ে আসে দেখা যায় বেশিরভাগই খারাপ। তো সেক্ষেত্রে অক্সিজেন, তারপর আইসিইউ, এগুলো আরও পর্যাপ্ত পরিমাণ দরকার। আর সবচেয়ে বেশি দরকার হলো আমাদের জনবল। করোনা সংক্রমণ রোধে সবাইকে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিলেন বিশেষজ্ঞরা। মাস্ক পরা, নিরাপদ দূরত্ব বজায় রেখে চলা, সামাজিক দূরত্ব যেটা, এবং প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না হওয়া, স্যানিটাইজারের মাধ্যমে হাত ধোয়া, বাসায় ফেরার পর সাবান দিয়ে ভালো করে হাত ধোয়া, এই সমস্ত কাজগুলো যদি না করা হয়, বিশেষ করে মাস্ক পরা, তাহলে কিন্তু আমাদের এই জিনিসগুলো আরো আস্তে আস্তে আরো বেশি বাড়বে। বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগী ভর্তি আছেন 22 জন, আর উপসর্গ নিয়ে ভর্তি আছেন 54 জন। ডেস্ক রিপোর্ট নিউজ 24। করোনা মহামারীর নতুন ধাক্কা সামাল দিতে চলাফেরা ও লোক সমাগমের ক্ষেত্রে নতুন করে কড়াকড়ি আরোপের কথা ভাবছে সরকার। আজ আসতে পারে এই সংক্রান্ত নির্দেশনাও। বিশেষজ্ঞরা বলছেন, দেশে পর্যাপ্ত জেনোম সিকোয়েন্স না হওয়ার কারণে কমানো যাচ্ছে না করোনা সংক্রমণ। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। প্রতিদিনই বাড়ছে করোনা সংক্রমণ। তবে এই তথ্যের বাইরে সংক্রমণ বৃদ্ধির কারণ নিয়ে গেল 5 দিনে স্বাস্থ্য অধিদপ্তর বা মন্ত্রণালয়ের কোনো বক্তব্য নেই। অথচ মাত্র 7 দিনে দেশে করোনা রোগী বেড়েছে 20,000-এর বেশি। মৃত্যু তালিকাও ছাড়িয়েছে 200-র উপরে। ফেব্রুয়ারিতে সারা দেশে আক্রান্ত শনাক্তের হার যেখানে 2%-এরও নিচে ছিল, গেল 24 ঘন্টায় তা ছাড়িয়েছে 17%। এই অবস্থায় রাজধানীর সরকারি হাসপাতালগুলোয় আইসিইউ রোগীতে পরিপূর্ণ। নির্ধারিত 10টি সরকারি কোভিড ডেডিকেটেড হাসপাতালের 108টি আইসিইউ শয্যার মধ্যে খালি মাত্র 3টি শয্যা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, করোনার বর্তমান স্ট্রেনের ধরন সম্পর্কে না জেনে সংক্রমণ প্রতিরোধ করা প্রায় অসম্ভব। আমাদের এখানে যেটা হচ্ছে যে ইংল্যান্ডের কিছু ভেরিয়েন্ট এখানে পাওয়া গেছে, তা আমাদের এই জায়গাটাতে কিন্তু বৈজ্ঞানিক গ্যাপ রয়ে গেছে। সুতরাং আমাদের যে আজকে যেই জায়গাটা, এটা কোন ধরনেরটা এটা বাড়াচ্ছে, সে বৈজ্ঞানিক বিশ্লেষণ আমাদের নাই। করোনা সংক্রমণ বৃদ্ধির সাথেই পাল্লা দিয়ে যেন কমেছে টিকা গ্রহণকারীর সংখ্যা। ভ্যাকসিন এক্সপার্ট রিভিউ কমিটি বলছে, দেশে ভাইরাসের পর্যাপ্ত জেনোম সিকোয়েন্স না হওয়ার কারণে কমানো যাচ্ছে না এই সংক্রমণ। যাও বা জেনোম সিকোয়েন্সিং হয়, দুর্ভাগ্য হচ্ছে সেগুলো কিন্তু সে নির্দিষ্ট রোগীর জেনোম সিকোয়েন্সিং না। সেটা রিলেট করা যাচ্ছে না যে আসলে রোগীর যে রোগের লক্ষণ এবং সংক্রমণের যে ধরন, সেটার সঙ্গে জেনোম সিকোয়েন্সের সম্পর্কটা। যদিও স্বাস্থ্য অধিদপ্তর বলছে, দেশে করোনার নতুন স্ট্রেন আছে কিনা তা জানতে জেনোম সিকোয়েন্স নিয়ে কাজ করছে আইইডিসিআর, বিসিএসআইআর সহ দেশের বেশ কিছু প্রতিষ্ঠান। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। এদিকে চলমান টিকাদান কর্মসূচিও লাগাম টানতে পারছে না বৈশ্বিক করোনা ভাইরাসের সংক্রমণ। প্রতিদিনই হু হু করে বাড়ছে দৈনিক আক্রান্ত ও মৃত্যু সংখ্যা। 24 ঘন্টায় বিশ্বে ভাইরাসে সংক্রমিত হয়েছে আরও 5,80,000-এর বেশি মানুষ। প্রাণহানি প্রায় 10,000 মানুষের। এ নিয়ে বিশ্বজুড়ে মোট শনাক্তের সংখ্যা ছাড়িয়েছে 12,77,00,000। প্রাণহানির সংখ্যা গড়িয়েছে 27,95,000-এ। ব্রাজিলে দৈনিক সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্র অব্যাহত রয়েছে সংক্রমণের ঊর্ধ্বগতি। ভারতে ফের বাড়ছে কোভিড সংক্রমণের হার।
24 ঘন্টায় দেশটিতে ৬২,০০০-এর বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। ইউরোপেও বেড়েছে সংক্রমণ। এই পরিস্থিতিতে জার্মানিতে 2 সপ্তাহের কঠোর লকডাউন দিতে সরকারের প্রতি আহ্বান জানান দেশটির চিকিৎসকরা। চলতি বছরের গ্রীষ্মের শেষ দিকে করোনা ভাইরাসে হার্ড ইমিউনিটি অর্জন করবে রাশিয়া। রোববার টেলিভিশনে দেওয়া ভাষণে এমন মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এবার অন্যান্য প্রসঙ্গ। আর্থসামাজিক বিভিন্ন সূচকে বাংলাদেশের শক্তিশালী অবস্থান ও স্থিতিশীল পরিবেশের কারণে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী সৌদি। নিউজ 24-কে দেয়া একান্ত সাক্ষাৎকারে এই আগ্রহের কথা জানান বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসেফ আল দুহাইলান। দেশটিতে দক্ষ বাংলাদেশি কর্মীর প্রচুর চাহিদার কথাও জানিয়েছেন সৌদি রাষ্ট্রদূত। অন্যদিকে রোহিঙ্গা ইস্যুতে সহযোগিতা অব্যাহত রাখারও প্রতিশ্রুতি দেন ইসা বিন ইউসেফ আল দুহাইলান। লাকমিনা জেসমিন সোমা জানাচ্ছেন বিস্তারিত। কূটনৈতিক সম্পর্কের ৪৫ বছর পার করছে বাংলাদেশ ও সৌদি আরব। নিউজ 24-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এই সম্পর্কের মূল্যায়ন করলেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান। The two brotherly countries have a strong relationship based on the common understanding of true Islam and politics and economic culture and many other fields. এ সময় বাংলাদেশে সরকারি ছাড়াও বেসরকারি বা প্রাইভেট সেক্টরে বিপুল বিনিয়োগ সম্ভাবনার কথা জানান সৌদি রাষ্ট্রদূত। Bangladesh has stability and security. This is one thing. Also, the laws regarding investment, it's helping the investors and companies and businessmen to come Bangladesh to explore. শুধু বাংলাদেশে না, সৌদি আরবেও বাংলাদেশি ব্যবসায়ীদের ব্যাপক বাণিজ্যের সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন ইসা বিন ইউসেফ আল দুহাইলান। And me call the investors and the businessmen to come to Saudi Arabia and to participate in the huge projects in the new city of Neom and in the coast of Red Sea and in many other areas. বাংলাদেশে আটকে পড়া কর্মীরা সঠিক নিয়ম মেনে সৌদি ফিরতে পারবেন উল্লেখ করে দেশটিতে বিপুল দক্ষ শ্রমিকের চাহিদার কথা জানান সৌদি রাষ্ট্রদূত। Each morning we have 3,000 opportunity for Bangladeshi to work in Saudi Arabia. We issue here in the embassy. How even in COVID-19 crisis? It's still. রোহিঙ্গা সংকটে ওআইসির উদ্যোগ ছাড়াও সৌদি সরকারের সহযোগিতার হাত সবসময় বাংলাদেশের সাথে থাকবে বলেও উল্লেখ করেন সৌদি রাষ্ট্রদূত। From a political perspective and also from a humanitarian point of view. লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে এই আহ্বান জানান তিনি। রাজনৈতিক কর্মসূচিতে হামলা ও বাধা দেওয়ার প্রতিবাদে এই কর্মসূচি। মির্জা ফখরুল বলেন, সরকার জনগণের ম্যান্ডেট হারিয়েছে, অবিলম্বে তাদের পদত্যাগ করা উচিত। সমাবেশ থেকে বিএনপির অন্য নেতারা বিএনপি চেয়ারপারসনের মুক্তির দাবি করেন। এর আগে কর্মসূচি উপলক্ষে সকাল থেকে প্রেস ক্লাবের সামনে জড়ো হতে থাকেন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শবে বরাত ও রমজানের আগেই চড়া নিত্যপণ্যের বাজার, যার সুবিধা নিচ্ছেন কিছু মুনাফাখোর ব্যবসায়ী। সরকারের বিপণন সংস্থা টিসিবির হিসেব বলছে, টানা 1 মাস ধরে ঊর্ধ্বমুখী অন্তত 1 ডজন জরুরি পণ্যের দাম। নিয়ন্ত্রণহীনভাবে দাম বেড়ে যাওয়ায় ক্রেতারা ঝুঁকছেন টিসিবির পণ্যের দিকে। খাতুনগঞ্জের ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারে মূল্য বেড়ে যাওয়ায় প্রভাব পড়েছে দেশের বাজারে। আর ক্যাব বলছে, নজরদারি বাড়াতে হবে অতি মুনাফাপ্রবণ ব্যবসায়ীদের উপর। নয়ন বড়ুয়া জয়কে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। সরকারি বিপণন সংস্থা টিসিবির হিসাবে গেল 1 মাসে মসুর ডালের দাম বেড়েছে 5%, দেশি পেঁয়াজের দাম বেড়েছে 8%। এছাড়া ব্রয়লার ও লাল লেয়ার মুরগির দাম নিয়ন্ত্রণহীন। অন্যদিকে গেল 1 মাস ধরে ঊর্ধ্বমুখী সয়াবিন, চিনি, আটা সহ জরুরি অনেক নিত্যপণ্যের দাম। রমজান ঘিরে প্রয়োজনীয় পণ্য সরবরাহ বাড়লেও এখনও দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জে বেড়েই চলছে দাম। সরবরাহ স্বাভাবিক থাকলেও চাহিদা বেড়ে যাওয়ার সুযোগকে কাজে লাগিয়ে বেশি মুনাফা হাতিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা, যদিও ব্যবসায়ীরা দোহাই দিচ্ছেন আন্তর্জাতিক বাজারের।
চাহিদা বাড়ছে তার কারণে, অনেক সময় আমদানি কম হয় তার কারণে হয়, বাজার পর্যাপ্ত পরিমাণ না থাকার কারণে মালের ঊর্ধ্বগতিটা হয়। চট্টগ্রাম সমুদ্র বন্দর কর্তৃপক্ষ বলছেন এবার পণ্য আমদানি কয়েক বছরের রেকর্ড ছাড়িয়েছে, ফলে রমজানে পণ্য সংকটের শঙ্কা নেই। যথেষ্ট পরিমাণে কিন্তু ছোলা খেজুর আসতেছে, কোল্ড স্টোরেজে আছে, এখন কিন্তু এগুলো আসা শুরু হয়েছে, অর্থাৎ এই আসার মধ্যে কমবে না। খুচরা বাজারে বাড়তি দামের কারণে টিসিবির পণ্য সংগ্রহে নেমেছেন ক্রেতারা। তেল, চিনি, মসুর ডাল এবং পেঁয়াজ কিনতে ক্রেতাদের এমন দীর্ঘ সারি। আমরা দোকানে অনেক দামে পাচ্ছি, সেজন্য আমরা এখান থেকে নিচ্ছি টিভি থেকে। এখানে দোকানে অনেক দামি বিক্রি করতেছে। দ্রব্যমূল্য যে ঊর্ধ্বগতি, সেই ঊর্ধ্বগতির কারণে আমরা এখন টিসিবির মুখাপেক্ষা হয়ে গেছে। কিছু কিছু অসাধু ব্যবসায়ী সরবরাহ সংকটের প্রশ্ন তুলে মূল্য বৃদ্ধি করছে। এই প্রবণতা অতি মুনাফার প্রবণতা, এই অতি মুনাফা যাতে কেউ না করতে পারে সেদিকেও দৃষ্টি দেওয়া দরকার। টিসিবি বলছে শিগগিরই আরো নতুন পণ্য যোগ হবে এই তালিকায়। চট্টগ্রাম মহানগরীতে স্টিপ 22টি পয়েন্টে পণ্য বিক্রি করতেছে। আশা করছি নভেম্বরের পরের দিকে এর সঙ্গে যুক্ত হবে। টিসিবিতে সয়াবিন তেল বিক্রি হচ্ছে 90 টাকা লিটার, চিনি 50 টাকা, মসুর ডাল বিক্রি হচ্ছে 55 টাকায়, আর পেঁয়াজ বিক্রি হচ্ছে 20 টাকা কেজি দরে। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতিতে বিপাকে নিম্ন আয়ের মানুষ। চট্টগ্রামে টিসিবির ভর্তুকি পণ্যের ট্রাকে ভিড় করছেন তারা, দিন দিন সেই ভিড় বেড়েই চলেছে। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে সহকর্মী নয়ন বড়ুয়া জয় যুক্ত হচ্ছেন চট্টগ্রাম থেকে। জয়, টিসিবির পণ্যে মানুষের সংকট আসলে কতটুকু কমছে, কি বলছেন তারা? এর আগের ঘন্টায় কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন টিসিবির পণ্যের জন্য কিন্তু দীর্ঘ লাইন সকাল থেকে অপেক্ষা করেও কোনো পয়েন্টে কিন্তু আসলে টিসিবির পণ্য তারা পেলেও কিন্তু দেখা যাচ্ছে অনেক জায়গায় এখনো পর্যন্ত তারা বিক্রি শুরু করতে পারেনি। তাহলে বলা যাচ্ছে যে সকাল থেকে যে টিসিবির গাড়ি কিন্তু আসলে বিভিন্ন পয়েন্টে থাকার কথা রয়েছে, কিন্তু দেখা যাচ্ছে কয়েকটি পয়েন্ট ছাড়াও কিন্তু আসলে চট্টগ্রামের কোনো পয়েন্টে কিন্তু আমরা এখন ঘুরে কিন্তু আমরা দেখিনি। কিন্তু যে পয়েন্টে আছে আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন চট্টগ্রামের জামাল খান এলাকায়, এই জায়গায় কিন্তু দীর্ঘ লাইন, সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অনেকটা ধীর গতিতে কিন্তু তাদের কিন্তু আসলে পণ্য বিক্রি হচ্ছে। তার কারণে কিন্তু মানুষ কিন্তু খুব একটা সমস্যার কথা আমাদেরকে জানিয়েছেন। তবুও কিন্তু টিসিবির যে পণ্যগুলো বিক্রি করা হচ্ছে আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন, পেঁয়াজ বিক্রি করা হচ্ছে 20 টাকা কেজিতে, কিন্তু 5 কেজি একসাথে নিতে হওয়ার কারণে কিন্তু অনেকটা হতাশার কথা আমাদেরকে জানিয়েছেন। তেমনিভাবে যে সয়াবিন তেল বিক্রি করা হচ্ছে, তারা যেমনটা বললো যে আমাদেরকে 90 টাকা লিটার প্রতি তারা কিন্তু আসলে বিক্রি করছে, যে খুচরা বাজারে কিন্তু আসলে যে সেই সয়াবিন তেলের দাম কিন্তু অনেকটা বেশি। সব মিলিয়ে বলা যায় যে 4টি পণ্য তারা বিক্রি করছেন। আরও যদি বেশি পণ্য যদি এই জায়গা থেকে পেত তাহলে কিন্তু এখানে যারা আছেন তারা কিন্তু অনেকটা সুবিধা হতো বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এখানে যারা আছেন আমরা একটু কথা বলতে চাচ্ছি আপনার সাথে। কি কি পণ্য আপনারা এই জায়গা থেকে নিচ্ছেন? এখানে পেঁয়াজ, তারপরে তেল, চিনি আর ডাল, মসুরের ডাল, এই 4টা। ধন্যবাদ। তাবাসুম, আপনি অবশ্যই বুঝতে পেরেছেন এখানে যারা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন তারা বলছেন কিন্তু আসলে যে পণ্যগুলো তারা এই জায়গা থেকে নিচ্ছেন, আরও কয়েকটা পণ্যের দাম কিন্তু অনেকটা বেশি। সবচেয়ে বেশি চালের দাম অনেকটা বেশি। চালও যদি এভাবে যদি বিক্রি করা হতো তাহলে কিন্তু সাধারণ মানুষ যারা আছেন, নিম্ন আয়ের মানুষ যারা আছেন, মধ্য আয়ের যারা মানুষ আছেন, তারা কিন্তু অনেকটা সুবিধা হতো বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে তাবাসুমের কাছে। জয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতিতে টিসিবির পণ্যে মানুষের সংকট আসলে কতটুকু কাটছে বিস্তারিত জানাতে যুক্ত হয়েছিলেন চট্টগ্রাম থেকে সহকর্মী নয়ন বড়ুয়া জয়। যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় আজ দিবাগত রাতে পালিত হবে পবিত্র শবে বরাত। এ রাতকে মুসলমানরা সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে থাকেন। এ উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ সহ দেশের বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় ওয়াজ মাহফিল, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। আরো জানাচ্ছেন হাসান কামরুল। হিজরি বর্ষের শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতকে মুসলমানরা সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে থাকেন। ফার্সি শব্দ শব অর্থ রাত, আর বরাত অর্থ মুক্তি বা নিষ্কৃতি। শবে বরাত মুসলমানদের কাছে লাইলাতুল বরাত নামেও পরিচিত। মহিমান্বিত এ রাতে মহান আল্লাহ তার বান্দাদের ভাগ্য নির্ধারণ করেন। বরাত শব্দের মূল অর্থটা যদি লক্ষ্য করি তাহলে এর অর্থ হচ্ছে যে পরিত্রাণ বা সৌভাগ্য লাভ করা।
মুসলমানরা এ রাতে মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির সহ বিভিন্ন ইবাদত বন্দেগীর মাধ্যমে অতিবাহিত করেন। এই বছরের মধ্যে কত লোক মারা যাবে, কত লোক শিশু জন্ম নেবে, কারা হজ করবে এবং কারা হজের চূড়ান্ত পর্যায়ে নির্বাচিত হবে, মনোনীত হবে, সবটাই কিন্তু এই লাইলাতুন নিসফে মিন শাবান আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে তিনি ফয়সালা করেন। করোনা মহামারীর কারণে গেল বছর মসজিদে না গিয়ে মুসল্লিদের ঘরে বসে ইবাদত করার আহ্বান জানায় ধর্ম মন্ত্রণালয়। তবে এবার এমন কোনো নির্দেশনা দেওয়া হয়নি। হাসান কামরুল, নিউজ 24, ঢাকা। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, আমাদের সঙ্গে আর একবার স্বাগত, দেখছেন নিউজ 24 দুপুর 12টার সংবাদ। সাভারের আশুলিয়ায় রাজা মিয়া নামে এক শিশুকে অপহরণের পর হত্যার অভিযোগ উঠেছে ভাড়াটিয়া দম্পতির বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত আরিফুল ইসলাম পলাতক থাকলেও তার স্ত্রী লিজা আক্তারকে আটক করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় কালাম মাতবরের বাড়ির দোতলার এক ভাড়াটিয়া দম্পতি রাজাকে অপহরণ করে। পরে রাজার মুক্তিপণ হিসেবে 50 লাখ টাকা দাবি করে অপহরণকারীরা। জানাজানি হলে ও টাকা দিতে দেরি হলে অপহরণকারীরা রাজাকে শ্বাসরোধ করে হত্যা করে বস্তাবন্দি করে। পরে সেই বাড়ির 4 তলা ছাদ থেকে রাজাকে মাটিতে ফেলে দেওয়া হয়। এদিকে ধামরাইয়ের গোয়ালদি এলাকার বংশী নদী থেকে মোতাসিন নামের 4 বছরের এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। দর্শক, ঘটনাস্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, একজনকে আটক করা হয়েছে এবং আরিফুল ইসলাম এখনো পলাতক রয়েছে, তাকে আটকের কি চেষ্টা চলছে, আর পুলিশ কি বলছে এই ঘটনার ব্যাপারে? আপনাকে অসংখ্য ধন্যবাদ তাবাসসুম। আপনি যেমনটি বলছিলেন, এই মুহূর্তে রয়েছে আমি আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায়। আর এইখানে যে দম্পতি, তারা কিন্তু মাত্র 15 দিন আগে ভাড়া নিয়ে কিন্তু এই বাড়িতে আসে এবং এরপরেই কিন্তু এইখানকার যে এক শিশু ক্লাস 4th শ্রেণীতে পড়ে রাজা মিয়া, রাজা মিয়ার ঘটনার যে কালপিট, তার এই হচ্ছে সেই কালপিট। এবং তিনি কিন্তু খুব গত 27 তারিখে কিন্তু জন্মদিনও পালন করেছিলেন। তারপরেই কিন্তু তাকে কৌশলে ডেকে নিয়ে হত্যা করেছে। আমি একটু কথা বলতে চাই আপনার সঙ্গে, এই হত্যাকাণ্ডের আসলে কারণ কি ছিল? ওরা আমাদের বাসায় এই 15 দিন যাবত আসছে, আসার পর ওদের আর কি এটা টার্গেট নিয়েই আসছে আমাদের বাসায় আমার ভাইকে হত্যা করার জন্য। ওরা আসছে, ওদের আমরা ঘর তল্লাশি করে মানে অনেক কিছু পেয়েছি, দড়ি, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের অস্ত্র, আপনার কেচি, ছোট বড় ছুরি, এগুলো ছিল। আর ওরা আমার ভাইকে সন্ধ্যাবেলায় ওরা নিয়ে এখানে মেরে তারপরে ওর হাজবেন্ড পালিয়েছে আর ওনার ওয়াইফকে এখানে রাখছে। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। যেমনটি আসলে বলছেন, এবং এই আশুলিয়া থানার যে এসআই, তার সঙ্গে আলামিনের সঙ্গে আমি কথা বলেছি, তিনি ঘটনাস্থলে এসেছেন। এখন পর্যন্ত কোনো মামলা হয়নি এবং এই বিষয় নিয়ে আলামতও কিন্তু জব্দ করেননি। আপনার সাথে কথা বলবো, কত টাকা মুক্তিপণ চেয়েছিল এবং মামলা করেছেন কিনা? আমরা তো কালকে আমাদের 50 লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। আমার কইতাছে তুই কি কালাম মাতবর? আমি তোর ছেলে রাজা মাতবর আমরা যে নিয়ে পড়ছি ঢাকায়, এখন তুই 50 লাখ টাকা লয়ে তোর ছেলে নিতে চাইলে। তা আমি বলছি ভাই এত টাকা আমি কই পাবো, আমার ছেলেটা আপনার ক্ষতি করেন না, দেখি আমি চেষ্টা করি যতটুকু পারি। ও আবার বলছে যে কোনো পুলিশ প্রশাসনের হাত নিবি না, না হলে তোর পোলা মারি হালাম। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। যেমনটি বলছিল, এই ছিল আমার কাছে সাভারের টঙ্গাবাড়ি থেকে সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে। নাজমুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, সাভার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাজমুল হুদা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে অনির্দিষ্টকালের জন্য তালা লাগিয়ে আন্দোলন করছেন বিশ্ববিদ্যালয়ের 3য় ও 4র্থ শ্রেণীর কর্মচারীরা। কর্মচারীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদ, এডহক ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের চাকরি স্থায়ী করা, 4% সুদে হাউস লোন বা বিমার সুবিধা সহ বিভিন্ন দাবিতে তারা এই আন্দোলন করছেন। সোমবার সকাল 8টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে এই আন্দোলন শুরু হয়। এ বিষয়ে সাধারণ কর্মচারী ট্রেড ইউনিয়নের সভাপতি নুরুল ইসলাম ভুট্টো জানান, 3 বছরের বেশি সময় ধরে এসব দাবি আদায়ের কথা চলছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে। দাবি না মানা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সিনেট মিটিং অনুষ্ঠিত হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন ট্রেড ইউনিয়নের নেতারা।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় বীর যোদ্ধাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনীর প্রধানরা। এর আগে তারা ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে স্বাধীনতা যুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল নারায়ণ শঙ্কর নারীর নেতৃত্বে ৩০ জন মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী এবং ৬ জন চাকুরিরত ভারতীয় সামরিক বাহিনীর সদস্য সাক্ষাৎ করেন। সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ স্বাধীনতা যুদ্ধে এই বীর সেনানীদের অবদান গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করেন এবং তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পরে তাদের শুভেচ্ছা উপহার দেন। এদিকে মুক্তিযুদ্ধে সহায়তাকারী ভারতীয় সশস্ত্র বাহিনীর ৩৪ জন বীর যোদ্ধার একটি প্রতিনিধি দল নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহিন ইকবালের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। আর একবার স্বাগত নিউজ 24 দুপুর 12টার সংবাদে। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। মিয়ানমারে চলমান রাজনৈতিক অস্থিরতার জেরে দেশটিতে আন্তর্জাতিক বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো তাদের কার্যক্রম সংকোচনের পরিকল্পনা করছে। দেশটিতে বেশ কয়েকটি দক্ষিণ কোরীয় আর্থিক প্রতিষ্ঠান তাদের কার্যক্রম কমিয়ে আনার কথা ভাবছে। সিউল বলছে, মিয়ানমারের গেল 2 মাসের রাজনৈতিক অস্থিরতায় স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করা অসম্ভব হয়ে পড়েছে। এর জন্য তাদের কিছু প্রতিষ্ঠান কর্মী ছাঁটাইয়ে যাওয়ার কথা ভাবছে। সাম্প্রতিক বছরগুলোয় মিয়ানমারে কার্যক্রম সম্প্রসারণ করছিল দক্ষিণ কোরিয়ার কয়েকটি ব্যাংক, বীমা ও কার্ড সেবাদানকারী প্রতিষ্ঠান। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। মিয়ানমারের কারেন রাজ্যে সামরিক বিমান হামলার পর 3000-এর বেশি গ্রামবাসী পালিয়ে প্রতিবেশী দেশ থাইল্যান্ডে আশ্রয় নিয়েছেন। একটি সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকা বিভিন্ন এলাকায় এ হামলা চালানো হয়েছে। রোববার এ তথ্য জানিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে গণমাধ্যম। শনিবার রাতে থাইল্যান্ড সীমান্তবর্তী মুথরাও জেলার 5 এলাকায় এই বিমান হামলা চালানো হয়। তবে এই সময় আশ্রয় কেন্দ্র হামলা চালায় সামরিক বাহিনী। জান্তা সরকারের চরম নৃশংসতার প্রতিবাদে শনিবার থাইল্যান্ড সীমান্তের কাছে দেশটির নিরাপত্তা বাহিনীর এক তল্লাশি চৌকিতে হামলা চালায় বিদ্রোহী কারেন গোষ্ঠী। ওই হামলায় 10 সেনা সদস্য নিহত হয়। তার পাল্টা জবাব দিতেই কারেন বিদ্রোহীদের গ্রামে সামরিক বাহিনী বিমান হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। আফ্রিকার দেশ মোজাম্বিকের পালমায় জঙ্গি হামলার ঘটনায় নিহত হয়েছেন প্রায় 12 জন মানুষ। উত্তরাঞ্চলে এই হামলা হয়েছে বলে তথ্য দিয়েছেন প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র। একটি হোটেলকে জিম্মি করার চেষ্টাকালে সাধারণ মানুষ পালানোর চেষ্টা করার সময় গুলিতেই 7 জন নিহত হন। স্থানীয় এবং বিদেশি কিছু অতিথিকে সেখান থেকে উদ্ধার করা হয়। বুধবার থেকে জঙ্গিদের হামলার শিকার হচ্ছে ওই এলাকা। প্রত্যক্ষদর্শীরা জানান, এক সমুদ্র সৈকতে উদ্ধারের অপেক্ষায় রয়েছেন তারা। নৌ চলাচল বিষয়ক ট্রাফিক ওয়েবসাইটে দেখা যাচ্ছে পালমার চারপাশে বিপুল সংখ্যক নৌযান অপেক্ষা করছে। যাত্রীবাহী জাহাজ, কার্গো এবং নৌকা সহ বিভিন্ন মাধ্যমে লোকজনকে উদ্ধারের চেষ্টা চলছে। এবার খেলার খবর। ত্রিদেশীয় ফুটবল সিরিজের ফাইনালে আজ নেপালের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। 15 বছর পর বিদেশের মাটিতে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টের ফাইনালে খেলতে নামা বাংলাদেশের সামনে ট্রফি জয়ের হাতছানি। শেষ পর্যন্ত বিদেশ থেকে ট্রফি জিতে দেশে ফিরতে পারলে সেটি বাড়তি প্রাপ্তি হিসেবে যুক্ত হবে বলছেন বাংলাদেশ কোচ জেমিটে। নেপালের কাঠমান্ডু থেকে মাহফুজুল ইসলামের প্রতিবেদন। সোনালী রঙের এই ট্রফিটা জয়ের জন্য এত সব আয়োজন। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ফাইনালের আগে আনুষ্ঠানিক ফটো সেশনে হাস্যোজ্জ্বল 2 দলের অধিনায়ক ও কোচ। ফাইনালের আগে মাঠের অনুশীলন করেনি বাংলাদেশ ও নেপাল উভয় দল। 3 হোটেলে সুইমিং আর জিম সেশনে ব্যস্ত ছিলেন বাংলার ফুটবলাররা। টুর্নামেন্ট শুরুর আগে বড় কোনো প্রত্যাশা না থাকলেও ফাইনাল পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কোচ জেমিডে ও ক্যাপ্টেন জামাল ভুঁইয়া বলছেন, ট্রফি জিততে পারলে ভালো হবে এবং এটি হবে বাড়তি একটা পাওয়া। আমরা 2 ম্যাচে 2 দল খেলিয়েছি। ফাইনাল সবসময় ভিন্ন কিছু। আমরা ট্রফি জিততে পারলে সেটি হবে দারুণ কিছু। টুর্নামেন্ট নিয়ে বড় কোনো প্রত্যাশা না করলেও আমি মনে করি এখানে এসে আমাদের বেশ উপকার হয়েছে। জুনে বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতিতে বাড়তি মাত্রা যুক্ত হয়েছে।
এদিকে ফাইনালে উভয় দলের ট্রফি জয়ের সম্ভাবনা দেখছেন নেপাল কোচ বালগোপাল মহার্জন। ফাইনালে দুই দলের সমান সম্ভাবনা আছে। টুর্নামেন্টে এখনো কোনো দলের স্ট্রাইকাররা গোলের দেখা পায়নি, এটি নিঃসন্দেহে হতাশা। তবে আমি মনে করি ফাইনালে এই সমস্যার সমাধান হবে। ফাইনালে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন জামাল ভুঁইয়া, আর পূর্ণ শক্তির বাংলাদেশ দলকেই দেখা যাবে মাঠের লড়াইয়ে। 15 বছর পর কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ। নেপালে আসার আগে ট্রফির দিকে চোখ না দেওয়ার একটা কথা বলেছিলেন জেমিডে, কিন্তু সেখান থেকে কিন্তু কিছুটা হলেও তিনি সরে এসেছেন। শেষ পর্যন্ত স্বাধীনতার এই সুবর্ণ জয়ন্তীতে ট্রফি নিয়ে বাংলাদেশে ফিরতে পারলে বাংলাদেশের ফুটবলের জন্য বাড়তি কিছু প্রাপ্তি হবে, এটা নিঃসন্দেহে বলাই যায়। নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়াম থেকে মাহফুজুল ইসলাম, নিউজ 24। 3 ম্যাচ টি-20 সিরিজের দ্বিতীয়টিতে কাল নেপিয়ারে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে প্রথম টি-20তে 66 রানে হেরে সিরিজে 1-0-তে পিছিয়ে আছে মাহমুদুল্লাহ রিয়াদের দল। প্রথম ম্যাচে ফিট না থাকায় মাঠে নামতে না পারলেও নেপিয়ারে খেলার সম্ভাবনা আছে দলের নিয়মিত উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিমের। হ্যামিল্টনে ম্যাচ শেষে মাহমুদুল্লাহ জানিয়েছিলেন দলের তারকা সংকটের কথা। এই অবস্থায় ম্যাচ জিততে হলে নতুনদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। 2017-তে নিউজিল্যান্ডের বিপক্ষে 6 উইকেটে ম্যাচ হারে টাইগাররা। আগামীকাল ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 12টায়। নিউজ 24 দুপুর 12টার সংবাদ এখন এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।